আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দি অনলাইন ইসলামিক স্কুলের কোরআন শিক্ষা কোর্সে সকলকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ১৩টি হরফ নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম ক্লাসে ১৬টি হরফ, তারপরের ক্লাসে ১৩টি হরফ নিয়ে আমরা আলোচনা করেছি। তো মোট ২৯টি হরফ আমাদের শেষ হয়েছে। আমরা আজকে ২৯টি হরফ প্রথমেই আজকে তৃতীয় ক্লাসে আমরা প্র্যাকটিস করব। তারপরে আমরা হরফের আকৃতি অর্থাৎ এই হরফগুলো কোরআনে কিভাবে আসে, একদম আস্ত মানে বড়, বড় করে এভাবে তো আসে না। কোরআনে এগুলো ভেঙে, ভেঙে আসে। কিভাবে আসে এবং কিভাবে চিনবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্র্যাকটিস করার জন্য আমরা টেবিলটি দেখতে পাচ্ছি। দেখুন আলিফ, আলিফ, বা। আমরা সিরিয়ালে শিখবো এখন, হ্যাঁ? গত ২ ক্লাসে আমরা উচ্চারণ শেখার জন্য সিরিয়াল মেইনটেইন করে নিই। বা, বা, তা, তা, সা, 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 জিম, জিম, হা, হা, খ, 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 মোটা হরফ, হ্যাঁ? খ, খ, দাল, দাল, যাল, যাল, র, র, জা। এখানে ছিল হচ্ছে র, আমি আবারও বলছি র মোটা করে উচ্চারণ করতে হয়, হ্যাঁ? র, জা, জেড, জি, জা, জা, সিন, সিন, শিন, শিন, صاد صاد ضاد ضاد ض صاد ضاد এই দুইটা বর্ণ একটু খেয়াল রাখতে হবে। তারপরে ত, এগুলো صاد ضاد এগুলো মোটা। ত এটাও মোটা হরফ। তাহলে ত, র, ত, র, লাল, র একই জায়গা থেকে উচ্চারণ হয়। আইন, আইন, গইন, গইন, ফা, ফা, এরপরে হচ্ছে কফ, কফ, কাফ, কাফ, লাম, লাম, মিম, মিম, নুন, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, হামজা, ইয়া, ইয়া। এ হচ্ছে ২৯টি হরফ। আমাদেরকে এই ২৯টি হরফ খুবই ভালো করে শিখতে হবে। যারা এই ২৯টি হরফ শুদ্ধ করে সুন্দর করে শিখতে পারবেন, বাকি পথ তাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা এই যে মোটা হরফগুলো আলাদা করে রেখেছি, ৭টি মোটা হরফ। এগুলো সবসময় মোটা করে উচ্চারণ করতে হয়। صاد ضاد ط ظ قاف غين খ। সকলে এটা ভালো করে শিখে নেবেন, হ্যাঁ? তাহলে আমরা হচ্ছে গত ২ ক্লাসের প্রথম এবং দ্বিতীয় ক্লাসে যে হরফগুলো শিখেছিলাম সেগুলো সিরিয়ালে আমরা শিখলাম আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের যে তৃতীয় ক্লাসের মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে হরফের আকৃতি। এই হরফের আকৃতি নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা আমাদের বোর্ডে ফিরে যাই। খুব ভালো করে খেয়াল করতে হবে। আমি এখানে অনেকগুলো বর্ণ লিখেছি। এখন যদি আমি এই যে ফুটাগুলো মুছে দেই, আমরা কিন্তু হরফগুলো আইডেন্টিফাই করতে পারবো না। কি কি বর্ণ আছে এটা কখনো বলা সম্ভব না। এগুলো দেখে কখনো বলতে পারতেছি না। তার আগে একটা কথা বলি, তাহলে আপনাদের জন্য বিষয়টা বুঝতে সহজ হবে। আমরা কোনো একজন ব্যক্তিকে কিভাবে আইডেন্টিফাই করি? প্রথমে তার ফেস, তার চেহারা দেখে আমরা আইডেন্টিফাই করি।
তার নাম যে আব্দুর রহমান, তার নাম আব্দুল্লাহ, এটা আমরা তার ফেস দেখে বলতে পারি। একটা মানুষকে আইডেন্টিফাই করার প্রথম যে ধাপ সেটা হচ্ছে ফেস দেখা। তো প্রত্যেকটা বর্ণের ফেস আছে যেটা ইউনিক, এটা কারোর সাথে কারো মিলবে না। আর প্রত্যেকটা বর্ণের একটা বডি স্ট্রাকচার আছে যেটা আমাদের মতো। আমরা বডি স্ট্রাকচার আমরা সাধারণত কাপড় পরলে অনেককে একই রকম লাগতে পারে, তো দেখে আইডেন্টিফাই করা কঠিন। তো অনেকগুলো বর্ণ আছে যেগুলোর বডি স্ট্রাকচার একই রকম হতে পারে, বাট ফেস কখনো এক হয় না। তো এখানে যে 5টা বর্ণ আমি লিখলাম, এই সবগুলোর বডি স্ট্রাকচার একরকম মনে হতে পারে, কিন্তু এগুলোর ফেস ভিন্ন। কিভাবে? ফেস কোনটা? আপনি যে বর্ণটা উচ্চারণ শিখছেন, এই গত 2 ক্লাসে যে শিখলাম আমরা, সেখানে যে জিনিসটা দেখে আপনি বর্ণনার নাম বলেছিলেন, যেমন আপনি বা বলেছিলেন কিন্তু এই ফোঁটাটা দেখে, তাহলে নিচে একটা ফোঁটা হওয়া এটাই হচ্ছে বা। বায়ের ফেস হচ্ছে নিচে একটা ফোঁটা হওয়া। যখন আপনি তা বলেছেন কি দেখে? উপরে 2টা ফোঁটা দেখে। এই যে উপরে 2টা ফোঁটা দেখে আপনি তা বলেছিলেন, এই যে তায়ের ফেস হচ্ছে এই 2টা ফোঁটা, উপরে 2টা ফোঁটা হওয়া। ঠিক সেম সায়ের যে ফেস আকৃতি, তার যে চেহারা, সেটা হচ্ছে উপরে 3টা ফোঁটা। তাহলে নিচে একটা ফোঁটা থাকলে আপনি বা বলতেন, 2টা দেখে আপনি তা বলতেন, উপরে শুধু 3টা ফোঁটা দেখে আপনি সা বলেন। আর উপরে যদি একটা ফোঁটা হয়, নিচে একটা ফোঁটা হলে বা, আর উপরে যদি একটা ফোঁটা হয় তখন আমরা এটাকে নুন বলে থাকি। তাহলে নুন যে বর্ণটা আমরা চিনি সেটা কিভাবে চিনি? এই যে উপরে একটা ফোঁটা দেখে আমি নুন চিনি। এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে এই ফোঁটাগুলো হচ্ছে এই 5টা বর্ণের ফেস বা চেহারা আমরা বলতে পারি, যেগুলো দেখে রাখলে আমরা হরফগুলো কখনই, মানে আপনি যখন কোরআনে এই হরফগুলো যাবে লেখা হবে, তখন সবকিছু চেঞ্জ হলেও ফেস কিন্তু চেঞ্জ হয় না। প্রত্যেকটা বর্ণের ফেস ঠিক থাকবে, আবার যেভাবে লেখা হোক না কেন। এই জন্য ফেসটা চিনলে আপনার কখনোই সমস্যা হবে না। আমরা প্র্যাকটিক্যালি দেখবো ইনশাআল্লাহ। তাহলে এই যে নিচে 2টা ফোঁটা থাকলে সেটাকে আমরা ইয়া বলে থাকি, ওপরে 2টা ফোঁটা থাকলে তা, আর নিচে 2টা ফোঁটা থাকলে আমরা ইয়া বলি। তাহলে এই যে 5টা বর্ণের, আশা করি আপনারা তার ফেস চিনতে পেরেছেন। তার একটা এক্সাম্পল আমি এখন দিতে পারি আপনাদেরকে। এই যে দেখেন, এখানে আমি কয়েকটা বর্ণ লিখেছি। দেখেন, এই যে প্রথমটা নিচে একটা ফোঁটা হওয়ার কারণে এটা বা, তারপর নিচে 2টা ফোঁটা হওয়ার কারণে এটা ইয়া, এবং উপরে একটা ফোঁটা হওয়ার কারণে এটা হচ্ছে নুন, আর এখানে উপরে 2টা ফোঁটা হওয়ার কারণে এটা হচ্ছে তা। তাহলে বা, ইয়া, নুন, তা, এটা হচ্ছে তার আকৃতি। তাহলে হরফগুলো কিন্তু দেখতে চেঞ্জ হলেও, মানে আকৃতিটা চেঞ্জ হলেও, কিন্তু ফেস কিন্তু কখনো চেঞ্জ হবে না। আমি বারবার বলেছিলাম, তা ঠিক থাকবে। তারপরে যে বর্ণগুলো সেটা যদি খেয়াল করি, জিম, হা, খ। খুব ভালো করে খেয়াল করেন, এখানে 3টা বর্ণ আমি লিখেছি। এই 3টা বর্ণ যদি আমি খুব ভালো করে খেয়াল করেন, এখন আমরা কি কেউ দেখলে বলতে পারবো যে এই বর্ণটার নাম কি? 3টা তো দেখতে একই রকম লাগতেছে। ওমা, 3টাকে দেখতে একই রকম লাগতেছে, একই রকম। তাহলে এটা হচ্ছে বডি স্ট্রাকচার, এটা ফেস। তাহলে কোনটা? যেটা দেখে আমি বর্ণটা আইডেন্টিফাই করেছিলাম সেটা হচ্ছে তার ফেস। তাহলে কোনটা দেখে আমি আইডেন্টিফাই করেছিলাম? উপরের এই অংশটা দেখে। দেখেন, উপরের এই অংশটা দেখে, উপরের যে কোন আকৃতি, যে মাথা এবং ফোঁটা, এই অংশটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে এটা জিম, এটা হা, এটা খ। তাহলে কখনো চেঞ্জ হলে বডি স্ট্রাকচারটা পড়ে যাবে, বাট কখনোই মূল যে ফেসটা সেটা কখনো চেঞ্জ হবে না। যেমন দেখেন, প্রথমে এই যে এটা ছিল হা, দেখেন এই যে বডি স্ট্রাকচারটা সরে গেছে, তো মূল স্ট্রাকচারটা পরে এই যে বা দিকে মিলে গেল আরেকটার সাথে। এটা যদি আমরা বলতে পারি খ, উপরে ফোঁটাতে মূল যেই চেহারাটা, ফেসটা, মানে যেটা দেখে আপনি বর্ণটা চিনেন, এটার নাম জিম বা হা বা এটা খ, এটাই হচ্ছে তার ফেস। এটা কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে অতিরিক্ত অংশটা, যেটার ফেলে দিলে বর্ণের কোনো আকৃতির, বর্ণের চিনতে বা বর্ণের কোনো ক্ষতি হয় না, আমরা বুঝতে পারি। আশা করি জিম, হা, খ এটা আপনারা সবসময়
সামনে যখন দেখবেন চিনতে পারবেন, আর কখনো সমস্যা হবে না। আসেন, দাল, জাল, র, জা, এই 4টা বর্ণের আসলে কোনো আলাদা মানে কোরআনে ভিন্ন রকম ভাবে আসবে এরকম হয় না। এটা ফ্রন্ট ভিন্ন হতে পারে, যেমন ইংলিশে ফ্রন্ট এরকম হয়, টি যে এরকম ভাবে লেখা হয়, আবার ইংলিশে দেখবেন যে এরকম সোজা করে লিখে। এই যে ফ্রন্ট, এই যে আমরা যে বিভিন্ন ফ্রন্টে লিখি টাইপিং করার সময়, এই ফ্রন্টের ভিন্নতার কারণে র এবং জা, দাল, জাল এটা চেঞ্জ হতে পারে সামান্য, বাট যেখানে যে ফ্রন্টে লেখা হবে সব জায়গায় আপনি একই রকম ভাবে পাবেন। এটা যা চেহারা, এটা যে আপনার আকৃতি চেঞ্জ হবে অন্যান্য বর্ণের মতো সেটা হয় না। দাল, জাল, র, জা এটা সবসময় একই রকম থাকে, এই জন্য এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর আমরা যেটা দেখব, আমরা এখানে 4টা বর্ণ দেখতে পাচ্ছি। এই 4টা বর্ণ খুব ভালো করে খেয়াল করেন, আমরা কি দেখে বর্ণটা চিনতে পারতেছি। আমরা যদি এই অংশটা মুছে দিই, আমরা কি চিনতে পারছি? দেখেন 4টা একই রকম লাগছে, তাহলে বোঝা গেল এটা হচ্ছে তার বডি স্ট্রাকচার। এটা ফেস না, এটা কেটে পড়ে যেতে পারে, সমস্যা নেই। তাহলে এই 4টা বর্ণের ফেস কোনটা সেটা দেখে আমি চিনি। আমি কোনটা দেখে চিনি? এই অংশটা দেখে চিনতে পারি কোনটা সদ, কোনটা বদ, কোনটা শিন এবং কোনটা সিন। এরকম এই যে এরকম খুব খুব এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এরকম যদি থাকে তাহলে সিন, আর এরকম উপরে যদি 3টা ফোঁটা থাকে তাহলে শিন। শুধু 3 ফোঁটা না, কিন্তু এরকম মাথাওয়ালা এই যে 3টা দাঁত, এটার উপরে যদি 3টা ফোঁটা থাকে তাহলে হচ্ছে এটা শিন। আর সদ এবং দদ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমি যদি এই অংশটা কোরআনে যখন আপনারা হয়তো বা এরকম দেখতে পারেন যে অংশটা কেটে গেছে, পড়ে গেছে, হ্যাঁ, এই যে অংশটা এরকম পড়ে যাবে, কারণ এটা অতিরিক্ত অংশ, এটা ফেলে দিলেও কোনো বর্ণের ক্ষতি হয় না, আমরা বর্ণটা চিনতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ত, জ কখনো চেঞ্জ হয় না, এটা সবসময় একই রকম থাকে। আবার যেটা সমস্যা হতে পারে আইন, গাইন, এই 2টা বর্ণে। দেখেন এটাও একই কথা, যেটা দেখে আপনি চিনেন। এই যে এই অংশটা অতিরিক্ত অংশ, এই সাইডের অংশটা মুছে দিলে আপনি বুঝতে পারবেন। এই এখন মনে হতে পারে এটা হামজার মতো লাগছে, না, কারণ এটা যখন কেটে দেওয়া হবে তখন এটা অন্য একটা বর্ণের সাথে মিলে যাবে। যেমন এই যে উপরে উঠে এরকম মিলবে, আইন কখনো এরকম খালি খালি পড়ে থাকবে না, এরকম খালি পড়ে থাকবে না, এটা উপরে উঠে এটা বর্ণের সাথে মিলে যাবে। তাহলে আইন এবং গইন একই রকম কথা। এটার ফেস হচ্ছে যেটা দেখে আপনি চিনতে পারছেন উপরের অংশটা। ফা, কফ। আচ্ছা, এখানে দেখেন, এখানে একই কথা। আমি এই অংশটা যদি মুছে দিই আপনি চিনতে পারবেন না যে এটা আসলে ফা কোনটা কফ কোনটা। তাহলে ইজিলি বোঝা যাচ্ছে যে আমরা যে অংশটা দেখে চিনতে পারছি সেটাই হচ্ছে তার ফেস, এই যে অংশটা। তাহলে এই অংশটা যদি মুছে দেই তাহলে আমাদের বর্ণটা চিনতে কোনো সমস্যা হচ্ছে না। কোরআনে যখন লেখা হবে তখন এই অতিরিক্ত অংশগুলো বাদ যাবে, তখনই আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ আমরা তো পড়লাম একরকম, এখন হরফগুলো চলে আসলে আর এক রকম। আসলে এরকম কিছু না, এটাই হয়, অতিরিক্ত অংশটা শুধু পড়ে যায়। লেখার ক্ষেত্রে আরবি তো ডান দিক থেকে বাঁ দিকে মিলিয়ে লিখতে হয়, তখন অতিরিক্ত অংশগুলো পড়ে যায়। এই যে যেমন সূরা ফাতিহাতে আপনারা দেখেন আলহামদু, এই যে অতিরিক্ত অংশগুলো লামের এরকম এই অতটুকু না লিখে লামের এতটুকু লিখে সামনে চলে আসছে। এই হা এই পুরোটা না লিখে, হ্যাঁ, এই যে হায়ের শুধু মাথাটা মেইন ফেসটা শুধু রাখছে, নিচের এই অংশটা কেটে দিছে, এই আর কি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে মূল হরফ যে ভালো করে চিনবেন, ফেসটা ভালো করে চিনবে, তার সমস্যা হবে না। এখন আসেন, মিম তো আমরা সবাই এরকম ভাবে চিনি, কিন্তু কখনো কখনো কোনো ফ্রন্ট, ওই যে ফ্রন্টের ভিন্নতার কারণে এরকম গোল মাথাওয়ালা মিম থাকতে পারে। এই জন্য মনে রাখবেন ফা কোনটা, এরকম গোল মাথার উপরে যদি 1 ফোঁটা থাকে ফা, গোল মাথার উপরে যদি 2টা ফোঁটা থাকে কফ, আর গোল মাথার উপরে যদি কোনো ফোঁটা না থাকে তাহলে মিম। এটা হোক মাথা উপরের দিকে হোক নিচের দিকে, এটা খেয়াল রাখবেন। তাহলে আশা করি সবাই ফা, কফ আর মিম বুঝতে পেরেছেন। কাফ আসেন, কাফ যেটা মাঝখানে পেঁচানো থাকে, বাট এটা একটু ভিন্ন হতে পারে। সেটা হচ্ছে কি, এই পেঁচানো অংশটা সরিয়ে মাথায় একটা দাগ দিয়ে দেওয়া, এটা কাফ হতে পারে। কেমন? এভাবে। ওয়াও কখনো চেঞ্জ হয় না, ওয়াও যেমন দেখেছেন তেমনই থাকবে। হা যেটা এই যে ছোট করে যে গোল হাটা পড়েছে, এইটা একটু সমস্যা। দেখেন আমরা বলেছিলাম ডান দিক থেকে বাঁ দিকে আরবি লেখা হয়। এখন দেখেন হায়ের তো 2টা মাথা উপরের দিকে, এই যে দেখেন একটা এদিকে একটা এদিকে,
তো কিভাবে লিখবে? মিলিয়ে লেখা তো কঠিন। এজন্য ওই যে উপর থেকে বাঁ দিকে এভাবে লেখা হয়। অর্থাৎ এই যে উপরে চলে যায়, এরপরে ডান দিক থেকে মাঝখান দিয়ে একটু কেটে চলে যায়। হা আপনারা এরকম দেখতে পারেন, দেখে থাকেন অনেক সময়, হ্যাঁ? তো এই সবগুলোই হা। অর্থাৎ হা গুলো মিলিয়ে লিখা হয়, তখন এরকম হতে পারে, যে এরকম হতে পারে। এটা মিলিয়ে লেখার জন্য মাঝখান দিয়ে এই দাগটা চলে যায়, তখন হা এর মধ্যে ২ টা, এই যে ১, এই ২ টা ঘর তৈরি হতে পারে। ঠিক আছে? আচ্ছা। তাহলে হা এর আকৃতিগুলো একটু দেখিয়ে দিই। দেখেন, এই হা, দেখেন হা এর আকৃতিগুলো আবার দেখাচ্ছি আমি। হা এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। এই আর হামজা যেটা, সেটা কখনো চেঞ্জ হবে না। এটা হয়তোবা হামজাটা ওয়ার উপরে আসতে পারে, ইয়ার উপরে আসতে পারে, হ্যাঁ, আলিফের উপরে আসতে পারে। যার উপরে আসুক না কেন হামজা হামজাই পড়তে হবে, হ্যাঁ? অন্যটা দেখা যাবে না। হামজা যদি কোনো বর্ণের উপর আসে, হামজাই কাউন্ট করব আমরা। জি, আলহামদুলিল্লাহ, আমরা আমরা হরফের আকৃতিগুলো শেষ করলাম। এখন আগামী ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা কোরআনে এই হরফগুলো কিভাবে আসে, আমরা দেখে চিনতে পারি কিনা, এই বিষয়টার উপরে ইনশাআল্লাহ আমরা একটু প্র্যাকটিস করব, অনুশীলন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।